এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পাঠ গল্প পেতে আমাদের SM ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই রিক্সা যাবে? জি ম্যাডাম, কই যাবেন? বুয়েটে যাব, চিনো? জি ম্যাডাম, উঠেন। দুইজন মেয়েকে নিয়ে চলতে শুরু করলাম। আমি মারুফ আহমেদ রিফাত, মার দেওয়া ডাক নাম রিফাত। বুঝলে না তো কেন শুধু মার দেওয়া নাম বললাম? কারণ আমার বাবা অনেক আগেই মারা গেছে। এখন আমার মা আর বোন আছে, টানাটানি সংসার, আর তাই এই পেশাটা বেছে নিয়েছি। এই থামো থামো। জি ম্যাডাম। এই নাও ভাড়া। ম্যাডাম, আমার কাছে তো খুচরা নেই। কি বলো, কি খুচরা নাই মানে? আজকাল রিক্সাওয়ালারাও বড়লোক হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম, আমি কোথাও থেকে খুচরা করে এনে দিই। আমার হাতে সময় নেই, এই 5 টাকা রাখো। ম্যাডাম, ভাড়া তো 20 টাকা, 5 টাকা না তো। এই ছেলে, এই এত বেশি কথা বলিস কেন? হ্যাঁ, যেটা দিছি সেটাই নে। এই বলে 5 টাকা রেখে চলে গেল। আসলে বড় লোকের মেয়েরা এমনি হয় হয়তো, তবে মেয়েটা দেখতে খুব সুন্দরী, পুরা পরীর মতো, রাগলে আরো বেশি সুন্দর লাগে। আমি এগুলো কি ভাবছি? আমার এগুলো ভাবা মানায় না। আমি কোথায় আর ওরা কোথায়? যাই হোক, আমারও সময় নেই, কলেজে যেতে হবে। আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি স্যার? রিফাত, আসো। ধন্যবাদ স্যার। তা বাবা রিফাত, এত দেরি করলে যে? আসলে স্যার, বাসায় একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। আমি গিয়ে আমার জায়গায় বসলাম। কিছুক্ষণ পরে একটা কণ্ঠ শুনে কিছুটা বিস্মিত হলাম। তবে দরজার দিকে তাকিয়ে সেটা পরিষ্কার হলো যে আমরা রিকশায় চড়া সেই মেয়েটি। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, আসো। মেয়েটি আমাকে দেখে কিছুটা অবাক হলো। সে হয়তো আমাকে এখানে আশা করেনি। তারপর চারিদিকে সে মুখ ফিরিয়ে দেখলো কোথাও জায়গা আছে কিনা, কিন্তু সে বসার জন্য জায়গা খুঁজে পেল না। আমার পাশে একটা সিট ফাঁকা ছিল, বাধ্য হয়ে তাকে সেখানে বসতে হলো। আমার পাশে বসে কেমন যেন চোখে তাকাচ্ছিল। হয়তো একটা রিক্সা চালকের পাশে বসলে সবারই এমন হয়। আমি এগুলো চিন্তা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। প্রথম দিনের মতো ক্লাস শেষ হলো। পরিচয় পর্ব চললো আজ শুধু। জানতে পারলাম মেয়েটির নাম বৃষ্টি। ক্লাস শেষে রুম থেকে বের করলাম, আর অমনি কে যেন ডাক দিল, এই রিক্সা রিফাত, এদিকে আয়। আমি ভাবলাম আমি রিক্সা চালা, একটা অন্য মানুষ কি করে জানে? পরে খেয়াল করে দেখলাম বৃষ্টি ডাকছে। আমি তার কাছে যেতেই সে বলল, কিরে রিক্সাওয়ালা, এখানে ভাড়া চাইতে আসছিস নাকি? কি বলিস দোস্ত, ও রিক্সাওয়ালা? আর বলিস না দোস্ত, আজ দিনটাই খারাপ। এই ভিক্ষুকের রিক্সায় উঠছিলাম আজ, ঠিক মতো ভাড়া দিনি বলে এখানে চলে আসছে মনে হয়। বৃষ্টি কথাটা বলেই হেসে উঠল। আমি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে বৃষ্টি আবার ডাক দিল, এই ভিক্ষুকের বাচ্চা, টাকা নিবি না? এই বলে আমার দিকে একটা 5 টাকার নোট ছুঁড়ে দিল। কি রে দোস্ত, এই রিক্সার ভাড়া মাত্র 5 টাকা? বৃষ্টির বান্ধবী কথাটা বলেই খুব হেসে উঠল। আমি সেখানে আর না দাঁড়িয়ে কলেজ থেকে বের হলাম। আমি তাদের কিছুই বলতে পারলাম না। কি বা বলবো আমি? আমাকে যেগুলো সহ্য করতে হবে, কারণ আল্লাহ যে আমাকে এইভাবেই সৃষ্টি করেছেন, বানিয়েছেন গরিব। আর গরিবরা তো বড় লোকদের খেলনার পুতুল। তাদের যখন যা মন চায় তারা তাই করে। এগুলো ভাবতে ভাবতে কখন যেন চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়েছে। খেয়ালই করিনি এদিকে বাসাতেও চলে এসেছি। কিরে বাবা, এসেছিস? হ্যাঁ মা, এই তো আসলাম। নিঝুম কোথায়? জানি না, দেখ কোথায় খেলতে গেছে। বাবা, একটা কথা বলি? হ্যাঁ বলো। ছেলের সাথে কথা বলতে মায়ের কি অনুমতি লাগে? বাবা, বাড়িওয়ালা এসেছিল ভাড়ার টাকা চাইতে। তোর কাছে কি টাকা হবে? মা, কখন আসছিলেন আন্টি? এই তো সকালে। ও আচ্ছা, তুমি বইলো 2 দিন পরে দিয়ে দিব। 2 দিন পরে কোথায় পাবি? তোর কাছে তো তেমন টাকা নেই। মা, চিন্তা করো না তো, ব্যবস্থা হয়ে যাবে। তারপর হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম একটু, কিন্তু চিন্তায় আর ঘুম আসে না। আজ রাতে অনেক ভাড়া মারতে হবে। বাসা ভাড়া 4000 টাকা। আমার কাছে টিউশনির আছে 3500 টাকা, আরও 500 টাকা কি করে জোগাড় করি? আমার মা জানে না আমি রিক্সা চালাই। মা জানে আমি রাতে কয়েকটা টিউশনি করি। এগুলো ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেলাম একটু। বিকেলে ঘুম থেকে উঠে টিউশনি করতে গেলাম। এখন 3টা টিউশনি করতে হবে। মাগরিবের সময় টিউশনি শেষ করে নামাজ পড়ে রিক্সা নিয়ে বের হলাম, কিন্তু আজ কোন ভাড়ায় যে হচ্ছে না, খুব চিন্তায় পড়ে গেলাম। অবশেষে একজন ভদ্রলোক ডাক দিলেন, এই রিক্সা যাবে? জি স্যার। কোথায় যাবেন? গুলশানের 4 নম্বর রোড, 312 নম্বর বাড়ি। জি স্যার, উঠেন। তারপর ভদ্রলোক উঠলেন। আমিও আল্লাহর নাম নিয়ে চলতে থাকলাম। ভদ্রলোক পিছন থেকে বললেন, বাবা তুমি কোথায় থাকো?
এই তো স্যার, হাতির ঝিলের পাশেই। তা বাবা, তুমি পড়ালেখা করো না? স্যার, গরিবের আবার পড়ালেখা? কেন, গরিব বলে কি পড়ালেখা করা যাবে না? স্যার, এই সমাজটা গরিবদের জন্য না, এখানে শুধু বিত্তশালীরাই থাকতে পারে, আমরা শুধু কীট মাত্র। আসলে তুমি অনেক সুন্দর করে কথা বলো তো, তাই জিজ্ঞেস করলাম। গল্প করতে করতে ঠিকানায় চলে আসলাম। স্যার, চলে এসেছি। বাবা, ভাড়া কত দিব? স্যার, 15 টাকা। এই নাও। আমি সেখান থেকে চলে আসলাম, তারপর আবার অন্য ভাড়ার অপেক্ষায় থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম আমার রিকশায় কালো একটা ব্যাগ। তখন চিন্তায় পড়ে গেলাম, এটা কার ব্যাগ? আমার রিকশায় তো ওই ভদ্রলোক ছাড়া কেউ ওঠেনি, তাহলে উনারই হবে এটা। এটার মধ্যে হয়তো অনেক দরকারি জিনিস আছে। তাই আমি আবার ভদ্রলোকের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ভদ্রলোকের বাসায় গিয়ে কলিং বেল দিতেই আমার তো চোখ কপালে। এই তো দেখি বৃষ্টি। সে এখানে কি করছে? সেখানে কেন? এমন সময় বৃষ্টি বলে উঠল, কিরে ভিক্ষুকের বাচ্চা, এখানে কি? আমার বাসা চিনলি কিভাবে? না মানে আসলে কে এসেছে রে মা? স্যার, আমি এই ব্যাগটা আমার রিকশায় রেখে আসছিলেন। বাবা, তুমি নিয়ে আসছো এটা? আমার তো মনেই ছিল না এই ব্যাগের কথা। আর তুমি জানো এর ভিতরে কি আছে? জি না স্যার, আমি কিভাবে জানবো? সত্যি তুমি জানো না এর মধ্যে কি আছে? জি না স্যার। বাবা, এটার মধ্যে 50,000 টাকা আছে। এটা কালকেই জমা দিতে হবে একটা অ্যাকাউন্টে। জি স্যার, দেন। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে অন্য ভাড়া মারতে হবে। তা কি কথা? তুমি আমার এত বড় উপকার করলে চা বা কফি না খেয়েই চলে যাবে? না স্যার, থাক, আজ যাই, অন্য দিন হবে। বলেই পিছনে যেতেই স্যার আবার ডাক দিল, এই ছেলে, এদিকে আসো। 1000 টাকার কিছু নোট বাড়িয়ে দিয়ে। এই নাও। না স্যার, থাক। এটা নাও। আমি এক প্রকার বাধ্য হয়ে নিলাম। আর বৃষ্টির দিকে তাকালাম, কেমন যেন রাগে ফুলছে। বৃষ্টি রাগলে দেখতে অনেক সুন্দর দেখায়। একটু পর ভদ্রলোকটি বলল, বাবা, তোমার নামটাই তো জানা হলো না। স্যার, আমার নাম রিফাত। ও, আরো হচ্ছে আমার একমাত্র মেয়ে। তখন বুঝলাম এটা বৃষ্টিদের বাসা, আর উনি বৃষ্টির আব্বু। তারপর বৃষ্টির আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। পরের দিন কলেজে ঢুকে বৃষ্টির কণ্ঠ, দোস্ত, বুঝলি আজকাল কিছু রিক্সাওয়ালা নিজেকে খুব সৎ মনে করে, মানুষের কাছে খুব মানবতা দেখায়। বাব্বারে রিক্সাওয়ালা! তাই নাকি রে? ফকিন্নিরা এত ভাব দেখায়? বৃষ্টির বান্ধবী ফাতেমা অনেক জোরে জোরে হেসে বলল কথাটা। আমি মাথা নিচু করে তাদের সামনে দিয়ে চলে আসলাম। প্রতিবাদ করার মতো শক্তি তো আমার নেই, কারণ আমি গরিব, আর গরিবদের নীরবতা ছাড়া আর কোনো অস্ত্র থাকে না প্রতিবাদের। আমি তো এখানে আমার মায়ের অনেক স্বপ্ন নিয়ে এসেছি, আমাকে অনেক বড় হতে হবে। এগুলো ভাবতে ভাবতে আমি ক্লাসরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পরে স্যার আসলো। এদিকে বৃষ্টি আমার পিছনে বসেছে আমাকে জ্বালানোর জন্য। স্যার বলতে লাগলো, আমি গতকাল তোমাদের যেই নোটটা করতে দিয়েছিলাম সেটা কি তোমরা করেছো? জি স্যার, করেছি। যারা করনি দাঁড়াও। আমি পেছনে তাকিয়ে দেখলাম বৃষ্টি ঘুমোচ্ছে, আর সে নোটও করেনি। তাই আমি আমার নোটটা তার দিকে দিয়ে আমি দাঁড়িয়ে গেলাম। কি ব্যাপার রিফাত, তুমি কেন নোট করোনি? আসলে স্যার, একটু কাজ ছিল। তোমার তো এমন হয় না কখনো, তাহলে আজ কেন? আসলে স্যার। এদিকে আসো এবং কান ধরো। ততক্ষণে বৃষ্টির ঘুম ভেঙেছে, আর সে ভাবছে সে তো নোট করেনি, তাহলে তার কাছে কে দিল নোট? পাশ থেকে তার বান্ধবী ফাতেমা বলল, রিফাত দিয়েছে। কি বললি? ওই ফকিন্নি দিছে মানে? কি বলিস সব? হ্যাঁ সত্যি, তুই ঘুমাচ্ছিলি, তখন তোকে দিয়ে ওই কান ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবার আমার জায়গাতে এসে বসলাম। পেছন থেকে বৃষ্টি বলল, এই ফকিরের বাচ্চা, তুই আমাকে নোট দিতে গেলি কেন? কে দিতে বলেছে তোকে? আমি চুপ করে রইলাম। বৃষ্টি আবার বলল, এই কথা বলিস না কেন? বল, কেন দিয়েছিস? খুব ভাব নিচ্ছিস তাই না? দেখেন মিস, একজন ছেলে যদি কান ধরে দাঁড়ায় তাহলে সেটা বেশি খারাপ দেখায় না, আর দেখাইলেও আমাকে দেখাবে না, কারণ আমি গরিব। কিন্তু আপনি হলেন মেয়ে, আপনি মায়ের জাত। আপনি অপমানিত হলে সমস্ত মায়েরা অপমানিত হবে, আর তাই আমি আপনাকে খাতাটা দিয়েছি। ভুল হলে মাফ করবেন। এদিকে ক্লাস শেষ হয়ে গেল, আমিও রুম থেকে বের হয়ে আসলাম। সেদিনের মতো বাসায় চলে গেলাম, একটু খেয়ে দিয়ে ঘুমোলাম। বিকেলে আবার টিউশনি। কিছুক্ষণ পরে বাড়িওয়ালি আসলো ভাড়ার টাকা নিতে। তখন মনে পড়লো বৃষ্টির বাবার দেওয়া টাকার কথা। আমি সেটা হাতে নিয়ে দেখি সেখানে 10,000 টাকা আছে। আমি একটু খুশি হলাম। তারপর টাকা দিলাম বাড়িওয়ালিকে। রাতে বাসায় ফিরে কলেজের নোটটা করে নিলাম। তারপর ঘুম দিলাম। সকালে উঠে আবার কলেজ আছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে দেখি বৃষ্টি বসে আছে আগের জায়গায়। আজ কিছু বলল না। বুঝলাম না আমাকে আজ কিছু না বলে বৃষ্টি কিভাবে বসে আছে। যাক, একটু বাঁচা গেল। আমি আর কিছু না ভেবে ক্লাসে গেলাম।
ক্লাসের স্যার আসলো, আবার কালকের মতো সব কিছু হলো। আজ আবার বৃষ্টিকে দিয়ে দিলাম আমার নোট। আমি বুঝতে পারলাম না এমন হচ্ছে কেন আমার সাথে। আজ স্যার আবার শাস্তি দিল। তারপর স্যার বলল, প্রতিবার তোমাদের সেমিস্টারের অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, কিন্তু এবার শুধু একজন বাদে কেউ তেমন রেজাল্ট করতে পারেনি। বুঝলাম না এবার এমন কেন হলো। স্যার এই কথাগুলো বলল অনেক রেগেই। তারপর একজন ছাত্র বলল, স্যার সেই একজনের নাম বলেন প্লিজ। হ্যাঁ বলছি, সেই স্টুডেন্ট হলো রিফাত। এই রিফাত শুধুই সবার থেকে ভালো রেজাল্ট করেছে। এদিকে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বৃষ্টির দিকে খেয়াল করলাম, সে কিছুটা নয় অনেকটা অবাক চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর স্যারের ক্লাস শেষ হলো। আমি কলেজ মাঠে বসে আছি, এমন সময় পেছন থেকে কিছু ছেলে, কিরে রিক্সা চালক, এত ভালো রেজাল্ট করলি কি করে? নাকি স্যার তোকে চিট করে নাম্বার দিছে? না ভাই, স্যার আমাকে এমনি এমনি কেন নাম্বার দিবে? আপনারাও ভালো করে এক্সাম দিলে আপনাদেরও স্যার ভালো নাম্বার দিবেন অবশ্যই। এই তুই ভাই মুখে কথা বলিস? তোর তো সাহস কম না? তোর আজ খবর আছে। এই বলে তারা চলে গেল। এদিকে পেছন থেকে বৃষ্টি ডাকছিল, কিন্তু আমি কিছু না ভেবে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম কলেজ থেকে। এমন সময় পেছন থেকে কে যেন মাথায় খুব জোরে আঘাত করলো। এরপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমার পাশে বৃষ্টি বসে। আমি অনেক অবাক হলাম, কিছুই মাথায় ঢুকছে না, বাড়িটাও অপরিচিত। আমি এক পর্যায়ে বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কি করে? রাস্তায় কিছু ছেলেরা তোমাকে মেরে চলে গিয়েছিল, তুমি অজ্ঞান ছিলে, আর আমি তোমাকে আমার বাসায় নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে, আমি এখন যাই। আমি কথা বলতে বলতে উঠতে লাগলাম। বৃষ্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, না, এখন যাওয়া যাবে না, তোমাকে এখন এখানেই থাকতে হবে। আমি বৃষ্টির কথা শুনে অবাক হলাম। তার উপরে আবার তুমি তুমি করে কথা বলছে। অনেক থেকে অনেক অবাক হলাম। তারপর আমি বললাম, আমি এখন যাই, বাসায় আম্মার ছোট বোন আছে, আমাকে আবার রিক্সা নিয়ে বের হতে হবে। আচ্ছা, আমি এখানে কতদিন ছিলাম? 5 দিন 3 ঘন্টা। আমি এখন যাই। আম্মু মনে হয় খুব চিন্তা করছে, তারা মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। জি না, আপনাকে এগুলো চিন্তা করতে হবে না, আমি আন্টিকে বলেছি আপনি বেড়াইতে গেছেন, এখন বিশ্রাম নেন। কি করে আমার ঠিকানা পেলেন? অত কিছু ভাবতে হবে না, তুমি রেস্ট নাও, আসি। এদিকে আমার খুব ভয় হচ্ছে আম্মুকে নিয়ে। এমনিতেই টানাটানি সংসার, প্রতিদিনের টাকা দিয়ে প্রতিদিন চলে। কি যে করছে আমার মা, এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এভাবে সেখানে থাকলাম বেশ কয়েকদিন। তারপর বাসায় চলে গেলাম। এই কয়েকদিনে বৃষ্টির উপর অনেক মায়া জমে গেছে। নিজেকে অনেকটা দুর্বল মনে হলো তার প্রতি। কিন্তু আমার তো দুর্বল হলে চলবে না, কারণ আমি একজন গরিব। বাসায় যাওয়ার পর, মা কেমন আছো? তুই কোথায় ছিলি বাবা? আর তোর মোবাইলটা বন্ধ কেন? এতদিন আমার কথা মনে পড়েনি? আসলে মা, আমি ঘুরতে গিয়েছিলাম। এই কয়দিন তোমাদের অনেক কষ্ট হয়েছে, তাই না? আচ্ছা মা, আমি দেখি কোনো কাজ কাম পাই কিনা। এখন তো আর বেতন দিবে না। বাবা, এখন তো টাকার দরকার নাই। একটা মেয়ে এসে আমাদের সব কিছু কিনে দিয়ে গেছে। কি যেন নাম এটার? হ্যাঁ, মনে পড়েছে, বৃষ্টি। আমি কিছু না বলে বাসা থেকে বের করলাম। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কিছু একটা ভাবছিলাম। এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল, রিফাত, এই রিফাত। আমি পেছনে তাকিয়ে দেখলাম কাউকে পেলাম না। চলতে শুরু করলাম, আবার ডাক, এই রিফাত, উপরে তাকাও, তোমার বাম দিকের উপরে। তখন বুঝলাম এটা বৃষ্টি। তাকিয়ে দেখি কার বাসায় যেন বৃষ্টি এসেছে, আর সেখান থেকে আমাকে ডাকছে। আমি বললাম, জি কি হয়েছে, কিছু বলবেন? উপরে এসো, আমি এখানে আছি। আমি কেন যাব উপরে? আসোই না, দরকার আছে। আমি কিছুই বুঝতে পারছি না, বৃষ্টি হঠাৎ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? মনের মধ্যে এমন অনেক প্রশ্ন এসে জমা হচ্ছিল। আমি ভাবতে ভাবতে ওই বাসায় গেলাম। উপরে উঠতেই বৃষ্টি বলল, আসতে সমস্যা হলো না তো? না, এটা কার বাসা? আমার বান্ধবীর আজ একটা পার্টি আছে, তো তাই এসেছি, তুমিও চলো। না, আমি এগুলোতে কখনো যাইনি, আমি বরং বাড়িতে যাই। আরে কি বলো, চলো তো। এই বলে বৃষ্টি আমার হাত ধরে টান দিয়ে নিয়ে গেল ভিতরে। এদিকে অনেক রাত হয়েছে, রিক্সাটা নিয়ে বের হতে হবে। আমি বৃষ্টিকে বললাম, আমি এখন যাই। কেন? রিক্সা নিয়ে বের হতে হবে তাই। কি বললি তুই? আর একবার যদি রিক্সার কথা বলিস তাইলে তোকে খুন করব। কেন, রিক্সা ছাড়া তো আমার কোনো উপায় নেই। তুই আজকের পর আর রিক্সা চালাবি না, ব্যাস। তারপর বৃষ্টি চলে গেল ভিতরে। রাতে বৃষ্টির সাথে বাসায় ফিরলাম। পরের দিন কলেজে। এই রিফাত, এইদিকে। আমি গেলাম। তারপর বৃষ্টি বলল, রিফাত, এই রিফাত, আজ না আমার নোট করা হয়নি, তুমি একটু করে দিবে প্লিজ। আচ্ছা করে দিচ্ছি।
তারপর থেকে প্রায় বৃষ্টির নোট আমি করে দিতাম, আর তার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, বন্ধু হয়ে গেলাম দুজন। এদিকে বৃষ্টির দেওয়া বাসার সব চাল ডাল প্রায় শেষ, তাই আবার ভাবলাম রিক্সাটা নিয়ে যাই। বেরো হয়ে গেলাম, কিন্তু আমি জানতাম না সামনে আমার আজরাইল অপেক্ষা করছে। এই কুত্তা, তুই এখানে কি করিস? না মানে, কিছু বলার আগেই বৃষ্টি রিকশায় উঠে পড়ল, তারপর তার বাসায় যেতে বলল। আমি ভয়ে ভয়ে রিকশা চালাতে লাগলাম, কিছু বলার সাহস পেলাম না। এদিকে বৃষ্টি রাগে শুধু চোখ দিয়ে পানি ফেলছে। আমি এদিকে খেয়াল না করার ভান করে বললাম, বৃষ্টি তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে আসছি আগে বাসায় চল, তারপর বলবো। কুত্তা, শয়তান, বিড়াল, হনুমান। আমি আর কিছু বললাম না। এদিকে বৃষ্টির বাসায় চলে আসছি। বৃষ্টি চলে এসেছি, যাও। যাবো মানে? তুইও ভিতরে চল। আমি আবার কেন যাব? তোকে যেতে বলেছি, যাবি, ব্যাস। অবস্থা খারাপ বুঝে গেলাম। বৃষ্টির সাথে বাসায় ঢুকতেই বৃষ্টি হাত ধরে তার রুমে নিয়ে গেল। তারপর একটা বাক্স বের করব বলল, এখানে 10 লাখ টাকা আছে, এটা নিয়ে যা। আমি এগুলো দিয়ে কি করব? কি করবি মানে? তুই রিক্সা নিয়ে বের হয়েছিস কেন? তোরে নিষেধ করিনি, তুই তো টাকার জন্যই বের হয়েছিস। এই নে টাকা। না বৃষ্টি, আমি এগুলো নিতে পারবো না। আমি এমনিতেই কারো কাছ থেকে কিছু নিই না, তুমি এগুলো রেখে দাও। কি বললি? এগুলো তুই নিবি? ব্যাস, কথা শেষ। আর যদি এর থেকে বেশি লাগে তাও দিব, কিন্তু রিক্সা চালাতে পারবি না। আমি কিছু না বলেই চলে আসতে লাগলাম। বৃষ্টি পেছন থেকে অনেক ডাক দিল। আমি না শোনার ভান করে চলে আসলাম। বাসায় এসে একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার ভাঙা মোবাইলটা বেজে ওঠে। তাকিয়ে দেখি বৃষ্টির ফোন। এই কুত্তা, বিড়াল, হনুমান, তুই আমার কথা না শুনে চলে আসলি কেন? না এমনিতেই। কাল কলেজে আগে যাবি, তোর সাথে কথা আছে। আচ্ছা যাবো, এখন রাখি, বাই। এই বলে রেখে দিলাম। আর ভাবলাম কি বলবে কাল। ভয়ও পেলাম কিছুটা। পরে ভাবলাম যা বলবে বলুক, এখন ঘুমাই। পরের দিন সকালে কলেজে আমি একটা মেয়ের সাথে ক্লাসের ব্যাপারে কথা বলছিলাম, তখন পেছন থেকে বৃষ্টির ডাক। এই কুত্তা, রিফাত। এই বলে বৃষ্টি আমার দিকে তেড়ে আসছে। আমি কিছু বলার আগে বৃষ্টি আমার গালে এক থাপ্পড়। আমি বৃষ্টিকে কিছু বলার আগেই আর এক গালে আবার থাপ্পড়। এরপর বৃষ্টি বলল, এই হারামি, এই কুত্তা, এই শয়তান, তুই ওই মেয়ের সাথে কথা বললি কেন? আমি তোর সাথে ক্লাসের ব্যাপারে কথা বলছিলাম। ক্লাসের ব্যাপারে কথা বলছিলাম, তাই না? তাইলে এত হেসে হেসে কি কথা? হ্যাঁ, আমি বুঝি না, তাই না? আমি তো। এই শোন কুত্তা, তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না। আচ্ছা। মনে থাকে যেন। এই বলে বৃষ্টি টানতে টানতে ক্লাসে নিয়ে গেল। প্রতিদিনের মতো ক্লাস শেষ করে বের হলাম। তারপর বৃষ্টি বলল, চলো ক্যান্টিনে যাই। ক্যান্টিনে বসে আমি বৃষ্টিকে বললাম, তুমি কি যেন বলবে বলেছিলে? ও হ্যাঁ, মনে পড়েছে, তুমি কাল থেকে আমার বাসায় পড়াইতে যাবে। তোমার বাসায় পড়াতে যাব? কাকে পড়াবো? এই, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, যেটা বলছি সেটা করবি, বিড়াল। আচ্ছা যাবনি। তারপর বৃষ্টি আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসলো। মাঝে মাঝে বৃষ্টির উপর রাগ উঠে যায়, তবে বৃষ্টির গালিগুলো খুব ভালো লাগে। এসব ভাবছিলাম। কিছুক্ষণ পর মায়ের ডাকে চিন্তা থেকে বের হয়ে পড়লাম। রিফাত, কিছু টাকা হবে তোর কাছে? নিঝুমের স্কুলের বেতন চাইছে। মা, কবে দিতে হবে? 2 দিনের মধ্যে দিলে হবে? আচ্ছা দিয়ে দিব। বাবা, তোর কষ্ট হয়ে যাচ্ছে তাই না? না মা, কষ্ট হবে কেন? আচ্ছা বাবা, খেতে আয়। চিন্তায় পড়ে গেলাম, এখনো তো মাস শেষ হয়নি। টিউশনির বেতন তো এখন নেওয়া যাবে না। আচ্ছা, তারপরও আন্টিকে বলে যদি নেওয়া যায় তাহলে খুব উপকার হতো। বিকেলে আসরে নামাজ পড়ে বের হলাম টিউশনির উদ্দেশ্যে। মাথায় অনেক চিন্তা। রিক্সা নিয়ে কি বের হব? তাও তো বের হওয়া যাবে না। বৃষ্টি দেখলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। কি করা যায় এখন? ভাবছিলাম আর হাঁটছিলাম। এমন সময় পেছন থেকে বৃষ্টির আওয়াজ। এই রিফাত, এই শুনো শুনো। হ্যাঁ বলো। তোমাকে কখন থেকে ডাকছি, হ্যাঁ? তুমি খেয়ালই করছো না? কোন দিকে মন আছে শুনি? না কিছু না। সত্যি করে বলো, কি ভাবছো? আর এখন কোথায় যাচ্ছ? আমি টিউশনিতে যাচ্ছি। তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কই না তো, কিছু হয়নি তো। দেখো রিফাত, ভালো করে বলো কি হয়েছে। এরপর বৃষ্টিকে সবকিছু বললাম। নিজমের স্কুলে বেতন লাগবে সেই কথা। তারপর বৃষ্টি বলল, আচ্ছা রিফাত, আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে দিবে? হ্যাঁ দিব। যদি রিক্সাওয়ালার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই দিব। এই, তুই আবার রিক্সাওয়ালা বললি কেন? আমি তো রিক্সাওয়ালাই, তাই না? আর এটা বললে ভুলের কি হবে? দেখ রিফাত, তোকে কসম লাগে, তুই দয়া করে আর এই কথা উচ্চারণ করবি না প্লিজ। আচ্ছা। আমি তোমার কাছে চাই তুমি এই টিউশনিগুলো ছেড়ে দাও। কি বলো এগুলো বৃষ্টি? আমি টিউশনি ছেড়ে দিলে আমার পরিবার চলবে কিভাবে? আমার মাকে কিভাবে চালাবো? সেটা আমি দেখবো। এই বলে বৃষ্টি চলে গেল। এবার তো আরো বড় টেনশনে পড়ে গেলাম। এই মেয়েটা যে কখন কি বলে বুঝি না, কি করব কিছুই বুঝলাম না। ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি আসলো, টস করা যায়।
পকেটে হাত দিয়ে দেখি 1 টাকার একটা পয়সা আছে, সেইটা দিয়ে টস করলাম, কিন্তু ভাগ্য এখানেও সাথে দিল না। বৃষ্টি জিতে গেল। এবার কি আর করার, টিউশনি ছেড়ে দিতে হবে এবার। এতক্ষণে চলে আসলাম ছাত্রের বাসায়, জানি না ভাগ্যটা কোন দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা রিফাত কিছু বলবে? আসলে আন্টি, আমি আর আপনার ছেলেকে পড়াতে আসবো না। কেন, কি হয়েছে বাবা? মানে আন্টি, আমি একটা চাকরি পেয়েছি তো, তাই আর আসবো না। ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি তোমার বেতনটা নিয়ে আসছি। না আন্টি, লাগবে না, আমি বরং যাই। তারপর সেখান থেকে বিদায় নিয়ে আসলাম। রাস্তায় হাঁটছি, রাতও কম হলো না, পাগলের মতো হাঁটছি। এমন সময় বৃষ্টির ফোন। হ্যালো রিফাত, কি করো? এই তো রাস্তায় হাঁটছি। হাঁটছো মানে? পাশে যাওনি কেন? না মানে যাচ্ছি। রিফাত শুনো, বলো। তুমি কি কখনো প্রেম করছো? প্রেম? আর আমি? হাসলে কেন তুমি? আচ্ছা বৃষ্টি, তুমিই বলো, আমার মতো গরিবের সাথে কেউ কি প্রেম করতে চাইবে? বৃষ্টি চুপ করে রইল। আচ্ছা বৃষ্টি, এখন রাখি, বাসায় চলে আসলাম। আচ্ছা শুনো, কাল পড়াতে আসবে কিন্তু। ওকে। তারপর বাসায় গিয়ে ঘুম দিলাম, জানি না কাল ভাগ্যে আবার কি হবে। আজ শুক্রবার, কলেজ ছুটি, কি করব বুঝতে পারছি না। এমন সময় বৃষ্টির ফোন। হ্যালো। হাই। কি করছো? ভাবছি আজ তো শুক্রবার, কি করা যায়? ওই আজ না আমার বাসায় পড়াতে আসার কথা? যাবো তো বিকেলে। না না না, তুমি এখন আসো, তোমার স্টুডেন্ট তোমার জন্য অপেক্ষা করছে। ও আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা তাইলে আমি গাড়ি পাঠাই দেই। না, আমি যেতে পারবো। ওই চুপ কুত্তা, তুমি গাড়িতেই আসবে, ওকে? কিছুক্ষণ পরে গাড়ি আসলো, আমিও রেডি হয়ে বৃষ্টির বাসায় গেলাম। ঢুকতেই দেখি বৃষ্টি। তুমি চলে আসছো? হ্যাঁ, আমার স্টুডেন্ট কই? বাবা, স্টুডেন্টকে দেখার জন্য খুব অস্থির হয়ে আছো বুঝি? না মানে? স্টুডেন্ট আমার রুমে অপেক্ষা করছে, চলো। তার সাথে গেলাম। ঘরে ঢুকে দেখি কেউ নেই। আমি বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, আমার ছাত্রী কই? কেন? এই যে তোমার সামনে তোমার ছাত্রী। আমার তো মাথায় খারাপ, বলে কি এই মেয়ে? পরে আবার বলতে লাগলাম, মানে কি বৃষ্টি, তুমি কি মজা করছো আমার সাথে? মজা করবো কেন, আমি তোমার ছাত্রী, আর্টস থেকে, তুমি আমাকে পড়াবে। কি বলো বৃষ্টি এসব? আমি তোমাকে কিভাবে পড়াবো? আর তুমি তো আমার সাথেই পড়ো, তাহলে তোমাকে কিভাবে পড়াবো? কিভাবে মানে? আমি তো ক্লাসে সবসময় ঘুমাই, তখন তো কিছুই বুঝি না, আর তাই তুমি আজ থেকে সেগুলো আমাকে বুঝিয়ে দিবে পড়ানোর মাধ্যমে। আমি তো কিছুই বুঝতেছি না বৃষ্টি। কিছু বোঝার দরকার নেই তোমার, তুমি আমাকে এখন পড়াও, ব্যাস। এই মেয়ের জ্বালায় কি আমি মরেই যাই, কখন যে কি মাথায় আসে। আমি আর কথা না বাড়িয়ে পড়াইতে লাগলাম। যেগুলো নেক্সট দিনের পড়া ছিল সেগুলো দুজনেরই পড়া হলো। তারপর পড়া শেষ করে বাসার উদ্দেশ্যে বের হলাম। মাথায় শুধু একটাই চিন্তা হচ্ছে, বৃষ্টি তো এমনিতে আমার থেকে এগুলো বুঝিয়ে নিত, তারপরও কেন? এদিকে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তাতে তো আমার চোখ কপালে উঠে গেল। আমি বাসায় ঢুকে দেখি যে নিজমের গায়ে নতুন জামা, আম্মু নতুন শাড়ি পরে আছে, কিন্তু এগুলো তো আমি কিনে দিইনি, তাইলে এগুলো কই পেল? এরকম নানান প্রশ্ন আমার মনে উকি দিচ্ছিল। আম্মুর কাছে গেলাম, আম্মু এগুলো কই পেলে? কেন বাবা, তুই তো বৃষ্টিকে বলেছিলি এগুলো দেওয়ার জন্য, আর তাই বৃষ্টির ড্রাইভার এসে এগুলো দিয়ে গেছে তুই যাওয়ার পর। কি বলছো এসব মা? আমি বৃষ্টিকে বলেছি মানে? আর বৃষ্টিকে চিনলে কিভাবে? কেন বাবা, তুই যখন ঘুরতে গিয়েছিলি তখন বৃষ্টিকেই তো বলেছিলি যেন আমাদের দেখাশোনা করে। ও আমাদের বাসায় আসছিল, কতই না লক্ষ্মী মেয়েটা। মা বৃষ্টির প্রশংসা শুরু করেছে। আমি এইদিকে ভাবছি বৃষ্টি এগুলো কি করছে। এদিকে জুমার নামাজ পড়ার সময় হয়ে গেল, তাই নামাজে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি বৃষ্টির আব্বু। নামাজ শেষে আঙ্কেলকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আপনাকে তো এই মসজিদে তেমন দেখি না আজ। আসলে বাবা, এইদিকে একটা কাজ ছিল আর নামাজেরও সময় হয়ে গেল, তাই আর এখানে এই নামাজ আদায় করলাম। ও আঙ্কেল, আমাদের বাসায় চলেন। না রিফাত, অন্যদিন যাব, বরং তুমি আমাদের বাসায় চলো। সেই দিন তো চা বা কফি কিছুই খাওনি, আজ আর তোমাকে ছাড়ছি না। এই বলে আঙ্কেল হাত ধরে আমাকে গাড়িতে বসতে বলল। কিছুক্ষণ পর বৃষ্টির বাসায় চলে আসলাম। বৃষ্টি তো আমাকে দেখে অনেক খুশি, এটা তার দিকে তাকিয়ে বুঝতে পারলাম। তারপর আঙ্কেল বলল বৃষ্টির সাথে বসে গল্প করতে। আমি হ্যাঁ সম্মতি দিয়ে বৃষ্টির সাথে গেলাম। এদিকে আমার মাথায় তো অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। একটা সময় বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, বৃষ্টি এসব কি হচ্ছে? কি? কেন, তুমি বুঝতে পারছো না? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে তুমি আমাকে রিক্সা চালাতে নিষেধ করলে, আবার টিউশনি করতে নিষেধ করলে। জানি না। আমি অনেক রেগে এবার বললাম, কেন এগুলো করছো তুমি?
কেন করছি জানতে চাস বান্দর? কারণ আমি তোকে ভালোবাসি কুত্তা, আর তুই অন্য কারো কাছে চাস এটা আমার ভালো লাগে না। আর এই কারণেই তোকে ওইগুলো বাদ দিতে বলছি। আমি জানি তুই এমনি টাকা নিবি না, আর তাই তোকে আমাকে পড়ানোর জন্য বলছি। বৃষ্টি অনেক রেগে গিয়ে বলল কথাগুলো। আমি তো কিছুই ভাবতে পারছি না, আমার মতো একটা গরিবকে বৃষ্টি ভালোবাসে, এটা কি করে সম্ভব? আমিও মেয়েটারে ভালোবাসি, কিন্তু প্রকাশ করি, কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করে ঘরে তুলে খাওয়াবো কি? তার আবদার কি করে পূরণ করব? আর তাই বৃষ্টিকে বললাম, দেখো বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি না, আর এগুলো বন্ধ করো প্লিজ। কি বললি তুই? আমাকে ভালোবাসিস না তাই না? হ্যাঁ, বাসি না, এটা সম্ভব না। ওই কুত্তা, ভালোবাসিস না তো? সেই দিন কেন আমাকে তোর নোট দিয়ে বাঁচিয়েছিলি? কেন দিনের পর দিন স্যারের সবার সামনে অপমান করার পরও কিছু বলিসনি বল? আমি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে আসলাম। বৃষ্টি পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু পিছনে ফিরে তাকালাম না, কারণ তার চেহারাটা মায়ায় ভরা। বড়লোক মেয়েদের মায়াবী চেহারার প্রেমে পড়া ঠিক না। বাসায় এসে খুব চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। আর তাই ডিসিশন নিলাম বাইরে কোথাও যাব, যেন বৃষ্টির মাথা থেকে ভূতটা নামে। কিন্তু যাব কিভাবে? আমার কাছে তো তেমন টাকাও নেই, কি করা যায়? কিছুক্ষণ পর আমার এক বন্ধুর কথা মনে পড়লো। তার কাছে গেলে খারাপ হয় না, তাই তার কাছে ফোন করে বললাম তার কাছে কিছুদিন থাকা যাবে কি না। সে বলল কোনো সমস্যা নেই, তাই তার কাছেই চলে গেলাম। আর এইভাবে বৃষ্টির সাথে কোনো যোগাযোগ ছাড়াই চলে গেল 3 দিন। এই 3 দিন ফোন বন্ধ করে রাখেছিলাম। 3 দিন পর যখন ফোন অন করলাম, তখন দেখি অনেক মেসেজ, যেখানে বেশিরভাগ ছিল, রিফাত আমি তোমাকে ছাড়া বাঁচব না, রিফাত আমি কিন্তু সুইসাইড করব, রিফাত তুই কোথায়, রিফাত আমি মরে যাব কিন্তু, এরকম আরও অনেক মেসেজ। কিছুক্ষণ পরে একটা কল আসে। হ্যালো রিফাত, তুমি কোথায় বাবা? তাড়াতাড়ি চলে আসো, বৃষ্টির অবস্থা খুব খারাপ। ফোনের ওই পাশ থেকে যত সম্ভব বৃষ্টির বাপ। কি হয়েছে বৃষ্টির? বাবা, এত কিছু বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি ঢাকা হসপিটালে চলে আসো। আমি হসপিটালে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আঙ্কেল খুব কান্না করতেছে। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল বৃষ্টি কি হয়েছে? বাবা, সেই দিন তুমি বাসা থেকে চলে যাওয়ার পর থেকে বৃষ্টি কিছুই খায়নি, শুধু তোমার কথা বলে, তোমাকে ছাড়া ও কিছু খাবে না, খুব কান্না করে। আর আজকে দেখি বৃষ্টি তার রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর হাত থেকে রক্ত বের হচ্ছে। আঙ্কেল এখন কি অবস্থা বৃষ্টির? জানি না বাবা। কিছুক্ষণ পর ডাক্তার এলো। আমি ওনার কাছে যেতেই উনি বললেন, এইখানে রিফাতকে? জি আমি। পেশেন্ট আপনার সাথে দেখা করতে চায়। তারপর আমি ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি মেয়েটা শুকিয়ে গেছে, চোখগুলো অনেক ফুলে ফুলে আছে। আমি যেতেই বৃষ্টি মুখটা ফিরিয়ে নিল অন্যদিকে। আমি মনে মনে বললাম, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না বৃষ্টি। তারপর আমি বৃষ্টিকে ডাক দিলাম, বৃষ্টি, এই বৃষ্টি, এদিকে তাকাও প্লিজ। বৃষ্টি চুপ করেই রইল। প্লিজ বৃষ্টি, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস। এবার বৃষ্টি আমার দিকে তাকালো। মেয়েটা এখনো কান্না করেই চলেছে। তুমি কোথায় ছিলে রিফাত? কি উত্তর দিব তাকে, তাই চুপ করেই রইলাম। আমি কি ভুল করেছি রিফাত? আমি তো তোমাকে ভালোবাসি রিফাত। আমি তোমাকে ভালোবাসি বৃষ্টি। এবার কেঁদেই দিলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করে কোথায় রাখবো বলো? এগুলো চিন্তা করেই আমি চলে গিয়েছিলাম। আমি তো কিছু চাই না রিফাত, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। রিফাত, একটা কথা বলবো? আমার মাথা ব্যথা করছে, তুমি আমার হাত ধরে একটু বসে থাকবে? একটু ঘুমাবো আমি। আমি মাথা নাড়া দিয়ে হ্যাঁ বোধক উত্তর দিলাম। তারপর বৃষ্টি হাত ধরে সেখানে বসে থাকলাম। কি মায়াবী চেহারা, একটা অবুঝ বাচ্চার মতো লাগছে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। এতদিন যে বড়লোকদের প্রতি আমার খারাপ ধারণা ছিল, সেটা যে ভুল বৃষ্টি তা প্রমাণ করে দিল। বৃষ্টি ঘুমিয়ে পড়লে আমি বাইরে গেলাম। আঙ্কেল আমার কাছে এসে বললেন, বাবা, বৃষ্টি তোমাকে অনেক ভালোবাসে। বাবা, আমার মেয়ের কোনো আবদার আমি কখনো অপূরণ রাখেনি, যখন যা চেয়েছে দিয়েছি। প্লিজ রিফাত, তোমার কাছে হাত জোর করছি, আমার মেয়েটাকে ফিরাই দিও না। আঙ্কেল আমি বৃষ্টিকে কোথায় রাখবো? আমি কিভাবে তার চাওয়া পাওয়া পূরণ করবো? বাবা, তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমার কোম্পানির সিও। আমার কিছুর দরকার নাই, শুধু আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। এই বলে বৃষ্টির আব্বু খুব কান্না করতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। তারপরও আঙ্কেলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু এই সান্ত্বনা যে সত্যি হয়ে যাবে তা ভাবতেও পারিনি। কিছুদিন পরে বৃষ্টি সুস্থ হয়ে ওঠে। তারপর বৃষ্টির সাথে আমার বিয়ে হয়। এখন বৃষ্টির সাথে আমার সংসার। ভাবতে অবাক লাগে, এটা সেই বৃষ্টি যে বৃষ্টি আমাকে ফকিনি বলে গালি দিত। জানতাম না বড়লোকেরও একটা মন থাকে। এই বৃষ্টি আমাকে বুঝিয়ে দিল। আজ আমাদের সুখের সংসার। বৃষ্টির বাবার কোম্পানির সব দায়িত্ব এখন আমার কাছে। বৃষ্টি আমার মা বোনেরও খুব খেয়াল রাখে।
রিফাত, এই রিফাত, কই তুমি? এই দেখেন, আমার বউয়ের ডাক পড়েছে, আমার লক্ষ্মী বউ ডাকছে। এখন আমি যাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত শোনার জন্য। এই তো আসছি বউ, দাঁড়াও। এই কুত্তা, সে কখন থেকে ডাকছি, এখন সময় হলো উত্তর দেওয়ার। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি আপনাদের কাছে কেমন লাগে এবং আজকের গল্পটি সম্পর্কে আপনার গঠনমূলক মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।